শিক্ষা ও স্বাস্থ্য খাতের কথা যদি বলি, ইউনেস্কো বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আন্তর্জাতিক মানদণ্ড আমরা বলি, বাংলাদেশ প্রতি বছরই বাজেটে তার চেয়ে অনেক কম বরাদ্দ দেয়। সিপিডি এই আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যের জন্য জিডিপির কত শতাংশ বরাদ্দের সুপারিশ করেছে? বরাদ্দ হয়ে গেছে, এখন আর সুপারিশ করার কিছু নেই। আমি আপনাকে বলি স্যার, মানে কম টম বলি তো, এটা কোন জায়গায় নেমেছে আমি আপনাকে একটু বলি। এটা 2009 সালে শিক্ষায় বরাদ্দ ছিল হলো আমাদের জিডিপির 1.7%। তো তখন আমরা জানতাম যে এটা 4 থেকে 6% দেওয়ার একটা প্রতিশ্রুতি ছিল। ওই সময় আওয়ামী লীগ সরকার এসেছিল ক্ষমতায়, তারা দিয়েছিল। আমরা এটা সবাই জানতাম যে এটা দিতে হবে আমাদের। 2025 সালে আমরা ব্যয় করেছিল জিডিপির 1.3%। অত মন খারাপ করেন না। স্বাস্থ্য খাতে আমাদের ছিল হলো 0.7%। আমরা এটা বলতাম যে অন্তত 2 থেকে 4%-র ভিতরে অন্তত দিতে হবে, 4% দিতে পারলে ভালো। স্বাস্থ্যে এই 2024-25 অর্থ বছর, মানে গত অর্থ বছরটায় আমরা 0.3% নেমেছি। আপনি বলতে পারেন যে কত দেওয়া উচিত, দেওয়া তো উচিত, ওইটা দিতে পারবো কিনা এটা আর একটা, মানে এই সরকার বলেছেন 5% করে দিবেন দুটোর ভিতরে এই জিডিপির। সুতরাং আমাদের সক্ষমতা বাড়াতে হবে, কিন্তু তার অর্থ এইও না 0.3-এ আমরা যে স্বাস্থ্য খাতে নামলাম। এই যে আপনি ভুরু কুচকে তাকিয়ে আছেন, দেখেন এটা তো ঘটেছে গত অর্থ বছরের জুন মাসেই। তো এইটার বড় কারণ হলো, এইটার কারণে এই যে হামের সমস্যা হলো বা কতগুলো স্বাস্থ্য সেবা সাধারণ জনগণ পায় নাই, সেটা হলো বড় ব্যাপার। আমি জানি যে অনুষ্ঠান শেষ সময় এসছে, কিন্তু আমি বলি এটা কেন হলো। অনেকেও বলতে পারেন অর্থ নাই, সত্যিই অর্থ নাই, কষ্টে পড়েছে। গত যে অর্থ বছরের কথা আমি বলছি, সেই অর্থ বছরে চলতি বাজেট কে ঘাটতি ছিল হলো 40,000 কোটি টাকা। সুতরাং সরকারের আর্থিক সক্ষমতা খুবই কম। এই অবস্থাতেই নতুন সরকার শুরু করেছে। রাতারাতি ওনারা এটা পরিবর্তন করতে যদি পারেন, আমরা মানে এটা খুবই, আমরা এটাকে অবশ্যই আনন্দের সাথে, ইট উইল বি আ প্লেজেন্ট সারপ্রাইজ। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে কেন এটা হলো, এটা অনুধাবন করা। এটা অনুধাবন এই জন্য, আমার একটা নিজের মতামত আছে, সেটা হলো এটা এই জন্য হয়েছে যারা বাজেটের নীতি নির্ধারণ করেন তাদের সন্তানরা এই দেশের পাবলিক স্কুলে যায়ও না, তাদের পরিবারের কেউ সম্ভবত পাবলিক হসপিটালে চিকিৎসাও নেয় না। কিন্তু আমরা এখানে, অন্তত আমি আর মজিদ ভাই যে বসে আছি, আমাদের সারা জীবন আমরা মানুষের করের টাকায় পড়েছি। আমি স্কুল পড়েছি সরকারি স্কুলে, আমি কলেজ পড়েছি সরকারি স্কুলে, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি, বিদেশ পড়তে গেছি, তাও ওই যেই দেশে পড়তে গেছি সেই দেশের মানুষের করের টাকায়। সুতরাং এখন তাদের দরকার হয় না, সুতরাং তারা এটাকে গুরুত্ব দেয় না। কিন্তু একই সাথে যে একই রাস্তা আমরা ব্যবহার করি, উনিও যেই গাড়ি নিয়ে যান, একটা সাধারণ মানুষ ওইটা দিয়ে রিক্সা দিয়ে যায় বা বাস দিয়ে যায়। যেই বিদ্যুৎ ওনার ঘরে যেইভাবে পৌঁছায় ওইখানেও পৌঁছায়, ওইখানেও বৈষম্য আছে, চেষ্টা করলে পারে। সেটা হলো যে আপনি দেখবেন বাংলাদেশের এখনও গ্রাম অঞ্চলে আপনি লোডশেডিংয়ের খোঁজ নেন, আর আপনার ঢাকা শহরের লোডশেডিংয়ের খোঁজ নেন। নীতি নির্ধারকরা তো আর গ্রামে থাকেন না, থাকলেও তাদের জেনারেটর আছে। সুতরাং এই বৈষম্যের একটা রাজনৈতিক অর্থনীতি আছে। আমরা যদি এটাকে অস্বীকার করি তাহলে এটা সম্ভব না। সুতরাং খালি টেকনিক্যাল স্টাডি করে, ওই আইন ঠিক করে, প্রতিষ্ঠান তৈরি করে এটা করা যাবে না। এই রাজনৈতিক অর্থনীতিকে যদি রাজনৈতিকভাবে এই সরকার অনুধাবন না করে, তাহলে এই পরিস্থিতি চলতে থাকবে। আমি ফেরত আসি আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, এই যে বৈষম্য, এই যে সামাজিক খাতের দৃষ্টিতে যে একটা নিচু চোখে দেখা, এটাকে গুরুত্ব না দেওয়া, সেইখান থেকে এই সমাজ তৈরি হলে যারা এখন উচ্চ পর্যায়ে আছেন, যারা নিজেরা খুবই ডেভেলপড অবস্থায় আছেন, তাদের অনেক হয়তো অর্থ, অনেক স্বস্তি, এটা থাকবে না। সমাজে একটা অস্থিরতা তৈরি হবে, অসন্তোষ তৈরি হবে, মানুষের ফ্রাস্ট্রেশন আসবে। এই বিষয়গুলোকে অনুধাবন করা জরুরি। এই বাজেটে এই সরকারের ম্যানিফেস্টো অনুযায়ী এই পরিবর্তনের যাত্রাপথ শুরু করবার কথা। আমরা আশা করব সেটা শুরু হবে। মূল বাজেটের সাফল্য ব্যর্থতা নির্ধারণ হবে হলো বাজেট বাস্তবায়ন, নিঃসন্দেহে। এটা আমরা একটা রেটরিকের মতন বলি, কিন্তু সত্যিকার অর্থে আসলে এইটাই বাস্তবতা। এবং আমি এই সরকারকে বলবো যে আপনারা এটাও মাথায় রাখবেন যে আপনাদেরকে দিন শেষে, যখন এই পিছন ফিরে আমরা এই রেজিমটাকে দেখব 5 বছর শেষে, তখন আমরা প্রথম বাজেটে যতখানি না গুরুত্ব দিব, তার থেকে অনেক বেশি গুরুত্ব দিব পঞ্চম বাজেটে।